নমস্কার বন্ধুরা, সময় আর নন্দিতা উইথ ভিলেজ ফুড অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি দেখাবো তাল খাওয়ার পর যে বীজগুলো আমরা ফেলে দিই, সেই বীজ থেকে শাঁস হলে সেই শাঁস দিয়ে কীভাবে পিঠা বানানো হয়। আপনাদের দেখালাম ভিডিওর শুরুতেই ওই শাঁসগুলো, বীজগুলো, ওইগুলো দেখুন। এই যে বালতিতে করে আমি উপরে নিয়ে এসেছি। ওগুলো নিচে তো চের হয়ে যায় একটা মূলের মতন, সেটা বাবা বসে গেছে কাটতে। বাবা একটা একটা করে তালশাঁস কেটে দিচ্ছে, আর ভেতর থেকে এই যে দুজন আছে ওরা তালশাঁসগুলোকে বের করছে, বের করে ওর আটিগুলোকে ফেলে দিচ্ছে। দেখুন যে, আর এই পুজোর আগে আগেই কিন্তু এই তালশাঁসগুলো খেয়ে নিতে হয়, বা পুজোর সময় সময়, কারণ বেশি দিন রাখা যায় না। বলে পুজোরতে ঢাকের কাঠি পড়লেই ঢাকে ওই তালশাঁস কিন্তু যেগুলো হয়ে যায় সেগুলো না খেলে কিন্তু নষ্ট হয়ে যায়। আর আপনি যদি দেরি করে তাল খেয়ে শাঁস ফেলান সেগুলো থাকবে, কিন্তু যেগুলো তাড়াতাড়ি খাওয়া হয় ওগুলো কিন্তু মানে ভেতরটা শাঁস হয়ে গেছে ভর্তি। শাঁসগুলোকে আমি বের করে নিয়েছি, দেখুন বের করে আমি ধুয়েও নিয়েছি। এবার আমি দেব মিক্সিতে পেস্ট করার জন্য। মিক্সিতেও পেস্ট করা যাবে, বা অথবা শিলনোড়াতেও বাটা যায়। আমি একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করার জন্য দিয়ে দিব। আর আমি আজকে বানাবো এই তালের শাঁস দিয়ে আর নারকেল কোড়া দিয়ে হয়ে থাকে, কারণ ষষ্ঠীর দিন রাত্রে যেহেতু কোনো বাচ্চাদের মাকে আমাদের এদিকে ভাত খেতে নেই, রুটি, পরোটা, পিঠে যা কিছু খেতে হয় ভাত খেতে নেই। এই জন্য প্রায় ষষ্ঠীর আগের দিনই হয়, কিন্তু যেহেতু আগে থেকে এবারে তাল খাওয়া হয়েছিল এই জন্য আগেই একবার পিঠাটা করা হয়ে গেছিল। দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে, আর পেস্টটা যত মিহি হবে তত মানে চাল গুঁড়ির সঙ্গে ভালোভাবে মিশে যাবে। যদি ভালো মিহি না হয় তখন আপনি যে সরু চাকলিটা করবেন ওটাতে মানে পাতাটা ঘুরাতে পারবেন না, আপনি পিঠাটাকে গোল করতে পারবেন না। আমার একটা হয়ে গেছে, আর যেটা ছিল আরেকবার আমি মিক্সিতে দিয়ে দেব। এগুলো কিন্তু খালি মুখে খেতেও খুব সুন্দর লাগে। আমরা তো সেই কাটার সময় বা এই যে ছাড়ানোর সময় আমরা তো রেখেই দিই আগে থেকে একটু খাওয়ার জন্য। জানি না সবাই খেয়েছে, যারা খায় তারা নিশ্চয়ই। আর এইসব জিনিস তো আর এমনি এমনি দোকান থেকে কিনতে পাওয়া যায় না, প্রাকৃতিকভাবেই ওরা কিন্তু দেয়নি। সেই তালের বীজটাকে ফেলে দিয়ে এক মাস খানিক পরে দিলে তার থেকে সেই ভেতর থেকে কত সুন্দর শাঁস হয়ে গেছে। আর এই শাঁসগুলো তো খুব নরমও হয়। আশা করি যাদের বাড়ি একটু গ্রামের দিকে তারা নিশ্চয়ই এটা কিনতে পারে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই পিঠাটা খেয়েছেন, বা এই পিঠা না খেলেও এই তালের শাঁস কে কে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি পুরো শাঁসটাকে পেস্ট করে নিলাম। এবার আমি বানাবো পিঠা। দেখতেই পাচ্ছ এই তালের শাঁসটা নিয়ে চলে এসেছি, যেটা পেস্ট করে রাখা ছিল। আর নিয়েছি নারকেল কোড়া, এইখানে নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো, আর নিয়ে নিব আমি আতপ চালের গুঁড়ো। সেদ্ধ চালটা একটু কম দিয়ে
একটা আতপ চালটা নিলে, আর নিয়ে নিয়েছি আমি চিনি একটু, কারণ এই পিঠেটা একটু মিষ্টি মিষ্টি হবে। পিঠেটা কিন্তু তাল পিঠের মতো এত পাতলা হয় না, একটু মোটা হয়, যেহেতু শাঁস থাকে, নারকেল কুড়ো থাকে, এত পাতলা করে করা যায় না, কিন্তু মানে একটু মোটা থাকে আর চিনি দেওয়া থাকে, নারকেল কুড়ো, তালের শাঁস। পিঠাটা কিন্তু খালি মুখেও খেতে খুব ভালো লাগবে। এছাড়া আপনারা কোনো তরকারি দিলেও পিঠাটাকে খেতে পারেন, আলু কষা বা অন্য কিছু তরকারি করে আবার সেদিক দিলাম আছে এটাকে দুটা ঘা করে দিয়ে দিতে হবে। সেবারের মতো বেলে দৌড়ে যত খাবার দেওয়া হয়ে থাকে সে তো কেন আর ওই হয় পিঠার জন্য ঢুকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখানে এবার আমি সব কিছু নিয়ে নিলাম চিনি, তারপর নিয়ে নেব আমি সেই শাঁসের পেস্টটা। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব, তারপরে আমি জল দিয়ে দিলাম। দেখুন এইভাবে জল দিয়ে, আপনারা অনেকে বলবেন হয়তো হাত দিয়ে মাখাচ্ছে, কারণ এইসব জিনিস হাত দিয়ে না মাখালে আপনার চামচ দিয়ে কিন্তু ভালোভাবে মাখানো যায় না। এই জন্য এটা যেহেতু জল দিলে ওই যে চালটা বড়া পেকে যায়, মানে ওই যে সব কিছুটা একটা মিক্সড করা, এই জন্য কিন্তু হাত দিয়ে মাখানোই সব থেকে ভালো। এই আস্তে আস্তে করে একদিক থেকে জল দিতে হবে আর একদিক থেকে ভালো করে গুলিয়ে গুলিয়ে হাত দিয়ে মাখাতে হবে। আর সেদ্ধ চাল আর আতপ চালের গুঁড়ো তো শুকনো গুঁড়ো, তো এই জন্য কিন্তু প্রচুর জল ওঠান। আমার মাখানো হয়ে গেছে, তারপরে আমি কিছুক্ষণ পরে বসে গেছিলাম বানাতে। সেই যেরকম যারা হয় জানেই নিশ্চয়ই, সরু চাকলি পিঠে একটু আমি মাটির তাওয়াতে তেল দিয়ে দিয়েছি। আর দেখুন ডোটা কিন্তু বেশি ঘন করবেন না, কারণ ঘুরোতে পারবেন না, মোটামুটি, না ঘন না পাতলা, এভাবে। আর এই পিঠাটা বেশি বড়ও করা যাবে না, কারণ তুলতে পারবেন না পিঠাটা তো খুব নরম হয়, ভেঙে যায়। এই জন্য পিঠাটা একটু মানে ছোট সাইজেরই বানাতে হয়। বেশি বড় করলে পিঠাটা মানে তোলার সমস্যা হয়, ভেঙে যায় পিঠাটা মাঝখান থেকে। আমার পিঠাটা গোল করে নিয়েছি, এবার আমি ঢাকিয়ে দিব একটু। পিঠাটা ঢাকিয়ে দিলে ভালোভাবে কিন্তু পিঠাটা পুরো সেদ্ধ হয়ে যায়। না ঢাকালেও হয়, সেগুলো একটু টাইম লাগে, কিন্তু ঢাকিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বেশ কি একটুক্ষণ খানিক ঢাকা দিয়ে দিলেই দেখুন পিঠাটা সিদ্ধ হয়ে গেছে আর কীরকম ফুলে গেছে পিঠাটা। এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে করে, পিঠাটা কিন্তু খুবই নরম হয়, আস্তে আস্তে করে এইভাবে পিঠাটাকে তুলে নেব। আমার এই পিঠাটা আর উল্টে এই দিক করার কোনো দরকার নেই, কারণ যেহেতু ফুলে গেছে পিঠাটা আর উঠেও গেছে, তার মানে পিঠাটা আমার হয়েও গেছে। এভাবেই আমি সবগুলো পিঠে বানিয়ে নিই। এর প্রতিটা পিঠে কী বলুন তো, একটু করে তাওয়াটায় তেল দিয়ে দিতে হয়, কারণ পিঠাটা তখন মানে ভালো হয়, উঠে আসে, নিচটা পড়েও না, সুন্দর হয়, আর পিঠাটা উঠেও আসে বেশ সুন্দর। আমি আবারও দিয়ে এভাবে ঘুরিয়ে নিই। আর এটা ছিল আমাদের রান্নাঘরের বাইরের পরিবেশটা। রান্নাঘরের পরই আমাদের ছিল মাঠ, ক্ষেত, আর এই আমাদের ছোট্টখাটো একটা রান্নাঘর। আপনাদের যদি আমাদের এই পিঠার রেসিপিটা ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পিঠাতে অত কম জাল দেওয়ারও দরকার নেই, মোটামুটি জাল দিয়ে পিঠাটা করতে হয়। দেখুন এই পিঠাটা আরও কত সুন্দর ফুলে গেছে। পিঠা না যদি সেদ্ধ হয় কিন্তু ফুলবে না, সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ফুলে গেছে এই জন্য। তাহলে এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাবেন। এই দেখুন আমি একটু হাত দিয়ে ছিঁড়েও দেখালাম, কত নরম হয়েছে পিঠাটা। নমস্কার বন্ধুরা।